হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা প্রথমে আলোচনা করব জেড স্কোর নিয়ে। তো প্রথমে হচ্ছে জেড স্কোরটা আসলে কি? A Z score or standard score for a value is obtained by subtracting the mean from the value and divided the result by standard deviation। মানে কি, ভ্যালু থেকে মিন বিয়োগ করতে হবে এবং সেটাকে স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে ভাগ দিতে হবে। এটাই হচ্ছে জেড স্কোর। তো ফর স্যাম্পলের জন্য সূত্রটা হচ্ছে এক্স মাইনাস এক্স বার বাই এস স্ট্যান্ডার্ড ডিভিশন। আর ফর পপুলেশনের জন্য এক্স মাইনাস মিউ বাই সিগমা, এই সিগমাটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন। সো এখন আমরা দেখি 3.27 এই কোশ্চেনটায় কি বলা আছে। এই স্টুডেন্ট স্কোর 65, ক্যালকুলাস টেস্টে 65 স্কোর করছে, মিন হচ্ছে 50, স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে 10। আবার সি স্কোর 30 অন হিস্ট্রি টেস্টের ক্ষেত্রে মিন হচ্ছে 25 এবং স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে 5। সো আমরা প্রথমে ক্যালকুলাসের জন্য আমরা উপরে সূত্রটা দেখলাম, জেড ইকুয়াল এক্স বাই এক্স বার এক্স মাইনাস এক্স বার বাই স্ট্যান্ডার্ড ডিভিশন। তো এই যে এখানে এক্স কি, এক্স হচ্ছে ওর স্কোরটা, এক্স বার হচ্ছে মিন, আর এই যে স্ট্যান্ডার্ড ডিভিশন, তো এখানে 1.5। একইভাবে হিস্ট্রির জন্য বের হইল 1। তো এখন লাস্টে অ্যান্সারটা এভাবে লিখতে হবে, সিন্স দ্য জেড স্কোর ফর ক্যালকুলাস ইজ লার্জার। ক্যালকুলাসে জেড স্কোরটা যেহেতু লার্জার, সো হার রিলেটিভ পজিশন ইন দ্য ক্যালকুলাস ক্লাস ইজ হায়ার দেন হার রিলেটিভ পজিশন ইন দ্য হিস্ট্রি ক্লাস। মানে যেইখানে জেড স্কোরটা বেশি হবে ওইখানে তার রিলেটিভ পজিশনটা বেশি ভালো। মানে এখানে ক্যালকুলাস ক্লাসে সে যে 65 স্কোর করছে, এইটা রিলেটিভলি হিস্ট্রি ক্লাসে 30 স্কোর করার চেয়ে বেশি ভালো, এটাই বোঝাচ্ছে। তারপরে এখানে আরেকটা কোশ্চেন দেওয়া আছে, এক্স দেওয়া আছে, মিন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডিভিশন, আবার এক্স মিন স্ট্যান্ডার্ড ডিভিশন। তো এখানে জেড স্কোর দুইটা বের করা হয়েছে। তো অ্যান্সার কি, দ্য স্কোর ফর এ ইজ রিলেটিভলি হায়ার দেন দ্য স্কোর বি। সো এই বি এরটা হচ্ছে এরটা ভালো, মানে এর জেড স্কোরটা বেশি ভালো। সো এই যে এখানে -0.4 0.6। আচ্ছা, মাইনাসের ক্ষেত্রে বড় ছোটটা কিভাবে বের করা হয় আমরা তো জানি। এই যে এটা 0, এটা -1, -2, -3। সো -3 চেয়ে -1 বড়, সো -0.6 চেয়ে -0.4 বড়। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন আমরা পার্সেন্টাইল দেখব। পার্সেন্টাইজ আর দ্য পজিশন মেজার্স used in educational and health related fields to indicate the position of an individual in a group। সংজ্ঞা কিন্তু মুখস্থ করতে হবে। তো পার্সেন্টাইলটা কি, ইন্ডিকেট দ্য পজিশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল অফ দ্য গ্রুপ, মানে একজনের পজিশনটা পুরো গ্রুপের মধ্যে কত সেটা ইন্ডিকেট করে। আমরা কি বুঝতে পারছি? এখন আমরা দেখব যে এখানে কি বলছে, কনস্ট্রাক্ট এ পার্সেন্টাইল গ্রাফ। সো আমাদের কাছে ধরো ক্লাস বাউন্ডারিজ দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখন আমাদের কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। আমরা আগের ভিডিওতে দেখছি আমরা কীভাবে কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে পারি। সো এই যে কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করলাম। এখন কুমুলেটিভ পার্সেন্টাইল এটা কিভাবে বের হয়েছে এটাই আমরা দেখব। দেখো প্রথমে এখানে টোটাল ফ্রিকোয়েন্সি কত, 200টা। সো এই যে এই সংখ্যাটার জন্য আমাদের এই যে কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত, 24 বাই টোটাল ফ্রিকোয়েন্সি কত, 200 গুণন 100।
আমরা যেটা করে দেখি 24/200 গুণন 100, এটা আসে 12, এই যে 12%। এখন 43 এর জন্য আমরা করে দেখি, 43 এর জন্য কি 86/200 গুণন 100। সো 86/200 গুণন 100, এটা আসে 43%। এই যে এইভাবে আমাদের কুমুলেটিভ পার্সেন্টাইলটা বের হইল। সো এখন আমরা এই গ্রাফটা কিভাবে অ্যাড করব, কারণ আমাদের এখানে মেনলি তো গ্রাফই অ্যাড করতে বলছে। সো আমাদের এই যে ক্লাস বাউন্ডারিজ থেকে শুরু হবে, আর কুমুলেটিভ পার্সেন্টাইলের ওখানে আমরা দাগ দিব। সো প্রথমে এই যে 80.5, 89.5, তারপর 104.5, 119.5, এই যে এভাবে ক্লাস বাউন্ডারিজটা হয়েছে। সো 89.5-এ পার্সেন্টেজ কুমুলেটিভ পার্সেন্ট কত? 12। সো এই যে 10, 11, 12, 104 পর্যন্ত কিন্তু 12, এই যে 104-এর এখানে 12। আর 89.5-এর আগে কত ছিল? 0, ওই জন্য 89.5 থেকে শুরু। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা এইখান থেকে শুরু করা যাবে না, 89.5-এই শুরু করতে হবে। এইভাবে 104 থেকে 104.5 থেকে 119.5, মানে 119.5-এ কত হবে? 43। এই যে 119.5-এর সোজায় কত হচ্ছে? এই যে 40 একটু উপরে 43। এভাবে সবগুলো ভ্যালুর জন্য এই গ্রাফটা আর্ট করতে হবে। এখন হচ্ছে পার্সেন্টাইল ফর্মুলা। এই যে পার্সেন্টাইল, এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে, এটা দিয়ে অঙ্ক করতে হবে। এটা হচ্ছে পার্সেন্টাইল, নাম্বার অফ ভ্যালুস বিলো এক্স প্লাস 0.5 টোটাল নাম্বার অফ ভ্যালুস প্লাস 100। আচ্ছা, নাম্বার অফ ভ্যালুস বিলো এক্স এটা মানে কি? আমি এটা মানে বুঝাই, ধরো আমাদের কাছে অনেকগুলো ভ্যালু দেওয়া আছে, 1 থেকে 50 পর্যন্ত দেওয়া আছে। তো আমাদের একটা ভ্যালু বলা হলো যে 12 ধরো। এখন 12-র আগে কতটা ভ্যালু আছে? 1 থেকে 12-র আগে 11টা ভ্যালু আছে। তো নাম্বার অফ ভ্যালু বিলো এক্স হচ্ছে 11। আমাদের এক্সটাই হচ্ছে এই ভ্যালু, ধরো 12। তো 1 থেকে 12 পর্যন্ত ভ্যালু কয়টা? 11টা। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন আমরা এই কোশ্চেনটা দেখি। A teacher gives a 20-point test to 10 students. The scores are shown here. Find the percentile rank of 12. মানে কি? এখানে এই যে নাম্বার অফ ভ্যালু বিলো এক্স, এখানে এক্সটা কত? এক্সটা বলছে হচ্ছে 12। তো আমাদের এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, প্রথমে সংখ্যাগুলো সর্ট করতে হবে, মানে ছোট থেকে বড় লিখতে হবে। তো আমরা এটা ছোট থেকে বড় লিখলাম, এই যে 2, 3, 5, 6, 8, 10, 12, 15, 18, 20। না, আবার বলতেছি, এখানে এক্স এর ভ্যালুটা, এখানে তো বলছে যে ফাইন্ড দ্য পার্সেন্টাইল র্যাঙ্ক অফ স্কোর অফ 12। সো এই 12, এক্স ইকুয়াল 12, এটা নিয়ে কাজ করব যখন, তার আগে আমার নাম্বারগুলো সর্ট করে নিতে হবে। সো এই যে আমার এক্স, তো আমাদের সরি তো এই যে আমাদের এক্স, এখন এক্স এর আগে আমাদের কয়টা ভ্যালু আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা ভ্যালু আছে। সো নাম্বার অফ ভ্যালু বিলো এক্স কত? 6, এই যে 6। তারপরে সূত্রে 0.5, টোটাল নাম্বার কয়টা? এখানে আছে 6, 7, 8, 9, 10, টোটাল নাম্বার হচ্ছে 10টা। এই যে 10 গুণন 100, এই যে 65 পার্সেন্টাইল। তারপরে এখানে লিখে দিতে হবে এ স্টুডেন্ট হু স্কোরস 12 ডিড বেটার দেন 65% অফ দ্য ক্লাস। এখন এই কোশ্চেনে উল্টা দেওয়া আছে, এখানে পার্সেন্টাইল দেওয়া আছে, আমাদের এক্স এর ভ্যালুটা বের করতে বলছে। আমরা কি বুঝতে পারছি?
যে এখানে পার্সেন্টাইল দেওয়া আছে, আমাদের এই যে এক্স এর ভ্যালুটাই বের করতে বলছে। সো আমরা এখানে দেখি সূত্রটা হচ্ছে সি ইকুয়াল এনপি গুণন 100। তাহলে সি ইকুয়াল এন কত, এই যে এখানে 10টা ভ্যালু, পি কত, এই যে পার্সেন্টাইল পি হচ্ছে 25 আর 100 এটা হচ্ছে 2.5। এখন যদি এটা 2.5 থাকে তাহলে আমাদের সংখ্যাটা রাউন্ড আপ করে 3 করে নিতে হবে। এখন আমরা এটা 3 করে নিলাম, তাহলে এই যে আমরা সর্টিং করার পর যে সংখ্যাটা পাইছি এই সংখ্যার 3 নাম্বার ভ্যালুটাকে 5, তো দ্য ভ্যালু 5 করেসপন্ডেড টু 25 পার্সেন্টাইল। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন পরের এক্সাম্পলটা দেখি। সো এই ধরো সেম ভ্যালু নিয়ে কাজ করতেছি আমরা, এখানেও আমাদের একটা এরকম সংখ্যা দেওয়া আছে, এরকম সংখ্যাগুলো দেওয়া আছে। এখানে কি বলছে 60th পার্সেন্টাইল। সো আমরা জানি সি ইকুয়াল এন, এন হচ্ছে 10, পি হচ্ছে 60 আর 100 এটা হচ্ছে আমাদের 6 বের হলো। এখন সংখ্যাটা যখন ডাইরেক্ট একটা সংখ্যা আসবে, এরকম দশমিক সংখ্যা আসবে না, তখন আমাদের ওই সংখ্যা আর ওই সংখ্যা +1 করে নিতে হবে। আমি আবার বলি, যদি এই সংখ্যাটা যদি দশমিক থাকে, যেমন এখানে দশমিক ছিল, তখন আমরা রাউন্ড আপ করে 3 লিখছি। কিন্তু সংখ্যাটা যদি দশমিক না থেকে ইন্টিজার নাম্বার আছে, আচ্ছা সিএসসি স্টুডেন্টস তো কেউ এটা দেখবে না, সো ইন্টিজার নাম্বার বলে কেউ আবার বুঝবে না, তো কেউ আবার ভুল, সো নাম্বারটা যদি ইন্টিজার নাম্বার আসে যেমন 6, তখন আমরা কি করব, ওই নাম্বার 6 আর 6+1, ধরো 6 আর 7, এই দুইটা বের হলো। এখন এই দুইটা 6 নাম্বার ভ্যালু এবং 7 নাম্বার ভ্যালু, এই দুইটা ভ্যালু প্রথমে এই যে সর্টিং করার পর যে আমরা সংখ্যাগুলো পাইলাম ওখানে ইন্ডিকেট করব 6 নাম্বার ভ্যালুকে, 1 2 3 4 5 6, 6 নাম্বার ভ্যালু হচ্ছে 10, 7 নাম্বার ভ্যালু হচ্ছে 12। তো আমাদের এখন এই ভ্যালুটা বের করার জন্য এই দুইটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাই, 10 + 12/2 হচ্ছে 11। 11ই আমাদের অ্যান্সার। তো 11 করেসপন্ডেন্স টু দ্য 60 পার্সেন্টাইল। এনিওয়ান হু স্কোরিং 11 উড হ্যাভ বেটার দেন 60% অফ দ্য ক্লাস। লাস্টে অ্যান্সারটা এভাবে লিখতে হবে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। সো এখন আমরা দেখব কোয়ার্টাইলস অ্যান্ড ডিক্লাইনস। সো কোয়ার্টাইলসটা আমি যেখানে লেখা আছে আমি ডাইরেক্ট বলি। ধরো ধরো এই যে এটা হচ্ছে Q1, Q2, এটা হচ্ছে Q1, Q3, মিডটা হচ্ছে Q2। সবার সামনে হচ্ছে লোয়েস্ট ডাটা ভ্যালু, সবার সামনে হচ্ছে হাইয়েস্ট ডাটা ভ্যালু। আর এটা দিয়ে আমি কি বুঝাইলাম, এখানে ডাইরেক্ট কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনের মাধ্যমে আমি এটা বুঝাবো। সো এই যে এই কোশ্চেনটা দেখি, এখানে আমাদের কিছু ভ্যালু দেওয়া আছে। সো আমাদের কি করতে হবে, ভ্যালুগুলো প্রথমে সর্ট করতে হবে। সর্ট করলাম। সো আমরা Q1 Q2 Q3, কারণ Q1 Q2 Q3 কীভাবে বের করব, প্রথমে আমরা কি করব, দেখো এখানে ভ্যালু কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা ভ্যালু আছে। তো আমাদের মিড কি হবে, 4 নাম্বার ভ্যালু আর 5 নাম্বার ভ্যালু যোগফলই তো মিড হবে, আমরা 19-এর অঙ্কে দেখেছি। সো আমাদের মিড বের হলো। এখন মিডটা কিন্তু Q2, অলওয়েজ মনে রাখতে হবে মিডটাই আমাদের Q2। এখন মিড বের হইলো, মিড বের হওয়ার পর আমাদের কি করতে হবে, আমাদের Q1 হবে মিডের আগে যতগুলা ভ্যালু আছে সেখান থেকে বের করব
এবং কিউ থ্রিটা বের করবো মিডের পরে যতগুলো ভ্যালু আছে সেখান থেকে। এখন দেখো আমাদের এখানে মিড কত, মিড হচ্ছে 14, এই যে মিড 14, 14 ভ্যালুটা এখানে নাই, কিন্তু 13-এর পরে তো 14 আসবে। সো এই যে এটা হচ্ছে মিড। তো মিডের আগে আমাদের কয়টা ভ্যালু আছে, 4টা ভ্যালু আছে। সো আমরা 4টা ভ্যালু থেকে মিড কিভাবে বের করি, দ্বিতীয় এবং তৃতীয় ভ্যালুর যোগফল 2 দিয়ে ভাগ করলে মিডটা বের হয়ে আসে। ওই মিড হচ্ছে Q1। এখানে কিন্তু মিড লেখা যাবে না, Q1ই লিখতে হবে। Q2কে পাশে কমা দিয়ে মিড লেখা যায়। Q2 দিয়ে পুরা যতগুলা আছে পুরা এই স্ট্রাকচারটা পুরা সবগুলো সংখ্যারই মিড বোঝায়, কিন্তু Q1 হচ্ছে এই 4টা সংখ্যার মিড, এই জন্য এখানে মিড লেখা যাবে না, Q1 লিখতে হবে। এবং Q3টা কিভাবে বের হয়, এই যে 14 হচ্ছে আমাদের মিড, 14-র পরে যতগুলো সংখ্যা আছে তাদের মধ্যে আমাদের মিডটা বের করতে হবে, সেটাই হবে Q3। তো আমরা জানি যে 4টা সংখ্যার মিড কি, এই যে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা 2 দিয়ে ভাগ। সো এই যে বের হইলো। এখন একটা কথা হচ্ছে যে সংখ্যাটা যদি এখানে 3টে থাকতো, যদি 5, 6 এবং 12 থাকতো, তাহলে আমাদের Q1 কত হইতো, তখন Q1 হইতো 6। আশা করি আমরা বুঝতে পারছি। এই যে আমরা এখানে ইন্টার কোয়ারেন্টাইল রেঞ্জ কিভাবে বের করে সেটা সূত্র দেওয়া আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। IQR ইকুয়াল Q3 মাইনাস Q1। সো Q3 মাইনাস Q1 করলাম আমরা, এই যে Q3 কত পাইছি আমরা 20, Q1 হচ্ছে 9, সো আসছে 11। সো শেষ। আজকের লেকচার এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।